কাল বৈশাখী আসার আগের রাতগুলো অদ্ভুত হয়। আকাশ ভারী থাকে, বাতাস থেমে থাকে, সব কিছু যেন কিছু হওয়ার অপেক্ষায়। আমরা তখন হাসছিলাম, ভাবছিলাম ঝড় মানেই শুধু বৃষ্টি আর বাতাস। কিন্তু কেউ কি ভেবেছিল কিছু ঝড় শব্দ না করেই আসে? তখনই আমার অস্বস্তি লাগছিল, কারণ বাতাস ছিল না, তবুও গাছ নড়ছিল। আমরা আশ্রয় নিয়েছিলাম একটা পুরনো স্কুলে ঝড়ের জন্য, কিন্তু সেই রাতটা ঝড় থেকে বাঁচার গল্প ছিল না। এই রকম ভৌতিক গল্পগুলো শোনার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। স্কুলের ভেতরে ঢুকেই মনে হলো কিছু ঠিক নেই। দেয়ালে রং খসে পড়েনি, তবুও দেয়ালগুলো ক্লান্ত লাগছিল। মেঝেতে ধুলো নেই, কিন্তু পায়ের শব্দ শোনা যাচ্ছিল না। বাতাস চলছিল, কিন্তু জানালার কাঁচ নড়ছিল না। ভাই, এখানে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঘড়ির কাঁটা চলছিল, কিন্তু টিকটিক শব্দ ছিল না। একটা বেঞ্চে বসতেই ঠান্ডা ছড়িয়ে পড়ল শরীরে। ঠান্ডা নয়, ফাঁকা। ছাদের দিকে তাকিয়ে দেখি পাখা ঝুলে আছে, চালু নয়, তবুও ছায়া ঘুরছে। আলো জ্বলছে না, তাহলে ছায়া কেন? আমরা কেউ কথা বলছিলাম না, তবুও মনে হচ্ছিল কেউ আমাদের কথা শুনছে। পরিবেশটা চাপ দিচ্ছিল, ভয় দেখাচ্ছিল না, শুধু থাকতে দিচ্ছিল না। সেই মুহূর্তে বুঝিনি এই অস্বস্তিই ছিল প্রথম সংকেত। ঝড়টা বাইরে নয়, এখানেই ঢুকে পড়েছে। ঝড় তখন জোরে নামার কথা, কিন্তু বাইরে কোনো গর্জন নেই। তবুও ভেতরে শব্দ বাড়ছিল। শব্দ আসছিল না কোনো নির্দিষ্ট দিক থেকে। মনে হচ্ছিল শব্দগুলো ঘরের ভেতর জন্ম নিচ্ছে। তুই কি শুনছিস? কেউ হাঁটছে মনে হচ্ছে। আমরা সবাই থেমে গেলাম। হাঁটার শব্দ ছিল, কিন্তু ছন্দহীন। এক পা, তারপর অনেক দেরি, তারপর আরেক পা, যেন কেউ হাঁটতে ভুলে গেছে। সবচেয়ে অদ্ভুত ছিল, শব্দটা কাছে আসছিল না, আবার দূরেও যাচ্ছিল না, একই জায়গায় ঘুরছিল। ভাই, শব্দটা আমার মাথার ভেতর হচ্ছে না তো? আমি কানে হাত দিলাম, তবুও শব্দ থামেনি। চোখ বন্ধ করলাম, তবুও শুনতে পাচ্ছিলাম। শব্দের উৎস বদলে যাচ্ছিল, কখনো মেঝে, কখনো ছাদ, কখনো নিজের বুকের ভেতর। সবচেয়ে অদ্ভুত ছিল, আমরা সবাই আলাদা আলাদা শব্দ শুনছি, একই জায়গায় দাঁড়িয়ে, একই মুহূর্তে। আমার কানে কেউ ফিসফিস করছে, কিন্তু শব্দ নেই। তখনই মনে পড়ল, ধাপ একে ছায়া নড়েছিল আলো ছাড়া, এখন শব্দ হচ্ছে উৎস ছাড়া। পরিবেশ শুধু অস্বস্তিকর ছিল না, এটা আমাদের অনুভূতি পরীক্ষা করছিল। শব্দ থামার পরই চোখের ওপর বিশ্বাস নষ্ট হতে শুরু করল। করিডরটা আগের মতোই ছিল, দেয়াল, দরজা, ক্লাসরুমের নাম্বার, কিন্তু কিছু একটা ঠিক মিল ছিল না। ভাই, বোর্ডে লেখাটা কি একটু নড়ছে? আমি তাকালাম। বোর্ডে সাদা চক দিয়ে লেখা ৫ম শ্রেণী। লেখা স্থির, কিন্তু তার চারপাশের ফাঁকা জায়গাটা ধীরে ধীরে ফুলে উঠছিল। আমি চোখ পিটপিট করলাম। সব স্বাভাবিক। আবার তাকালাম, এইবার দরজার উচ্চতা বদলে গেছে। দরজাটা লম্বা না, খুব লম্বা। আমার কাছে দরজাটা ছোট লাগছে, খুব ছোট। একই দরজা, একই জায়গা, কিন্তু চোখ আলাদা সত্য দেখাচ্ছে। মেঝের টাইলস গুনতে গিয়ে দেখলাম সংখ্যা বদলে যাচ্ছে। চোখের ভেতর চাপ পড়ার মতো নিঃশব্দ গুঞ্জন। আমি হাত বাড়িয়ে দেয়াল ছুঁলাম। ঠান্ডা ছিল, কিন্তু চোখে দেখাচ্ছিল দেয়ালটা ধীরে ধীরে সরে যাচ্ছে। আমি নিজেকে দুই জায়গায় দেখছি, একটা দাঁড়িয়ে আছে, আরেকটা বসে পড়েছে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল, আমরা কেউ কাউকে ঠিকভাবে দেখতে পাচ্ছিলাম না। কারো মুখ ঝাপসা, কারো চোখ খুব কাছে, কারো হাত অসম্ভব লম্বা। হঠাৎ কাঁচ ভাঙার মতো শব্দ, কিন্তু কিছুই ভাঙে না। আমি বুঝলাম, ধাপ 2-এ যেমন শব্দ সবার জন্য আলাদা ছিল, এখন ধাপ 3-এ চোখও আর এক নিয়ম মানছে না। যদি চোখ মিথ্যা বলে, তাহলে আমরা কি বিশ্বাস করব? ঠিক তখনই দেখি করিডরের শেষ মাথায় একটা জানালা আছে।
আমি নিশ্চিত ছিলাম এখানে জানালা ছিল না। জানালাটার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ মনে হলো আমরা এখানে প্রথমবার আসিনি। এই করিডরটা চেনা লাগছে, কিন্তু কবে দেখেছি মনে পড়ছে না। ভাই, আমরা কি আগেও এখানে এসেছিলাম? আমি বলতে গিয়েও থেমে গেলাম, কারণ মাথার ভেতরে দুটো আলাদা উত্তর একসাথে উঠছিল। একটা বলছে না, কখনো না, আরেকটা বলছে অনেক আগেই। আমি নিজের নাম মনে করার চেষ্টা করলাম। নামটা জানি, কিন্তু নামটার সাথে কোনো অনুভূতি নেই, যেন নামটা আজই শেখা। আমার বাড়ির কথা মনে পড়ছে না, মুখগুলো মনে পড়ছে, কিন্তু কারা বুঝতে পারছি না। আমরা একে অপরের দিকে তাকালাম। বন্ধু বলেই জানি, কিন্তু কিভাবে বন্ধু হলাম সেই স্মৃতিটা নেই। হঠাৎ মনে পড়ল এই স্কুলে আমরা ছোটবেলায় পড়তাম। পরের মুহূর্তেই সেই স্মৃতি ভেঙে গেল, কারণ বোর্ডে লেখা সাল আমাদের জন্মের পরের। তাহলে এই স্মৃতিগুলো আসছে কোথা থেকে? আমি চোখ বন্ধ করতেই একটা দৃশ্য ভেসে উঠল। আমরা দৌড়চ্ছি, বৃষ্টি, চিৎকার, কিন্তু সেই দৃশ্যে আমাদের মুখ নেই। চোখ খুলতেই দৃশ্য উধাও, কিন্তু ভয়টা রয়ে গেল। মনে হলো এই জায়গা আমাদের মনে কিছু ঢুকিয়ে দিচ্ছে আর কিছু কেড়ে নিচ্ছে। আমি নিশ্চিত আমার একটা স্মৃতি এখানে আটকে আছে। ঠিক তখন বুঝলাম ধাপ 3-এ চোখ মিথ্যা দেখাচ্ছিল, আর এখন ধাপ 4-এ মস্তিষ্ক মিথ্যা মনে করাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল আমরা আর নিশ্চিত ছিলাম না যেটা ভুল মনে হচ্ছে সেটাই কি আসলে সত্য। স্মৃতিগুলো গুলিয়ে যাওয়ার পর আমরা সময়টা ধরতে চাইলাম। ঘড়ির দিকে তাকালাম। সব ঘড়ি এক জায়গায় থেমে নেই, কিন্তু একটাও একই সময় দেখাচ্ছে না। আমার মোবাইলে 11:47, তোরটায় কত? 12:19, আরেকজনেরটায় 8:03। আমরা একসাথে দাঁড়িয়ে, একই আলো, একই ঝড়, তবুও সময় আলাদা। দূরে বজ্রপাত, এবার শব্দ আসে, কিন্তু দেরিতে। বজ্রপাত দেখলাম 1 সেকেন্ড, 2, 3, 4, 5, তারপর শব্দ। এত দেরি স্বাভাবিক না। ভাই, আমার মনে হচ্ছে আমরা অনেকক্ষণ ধরে এখানে আছি। কিন্তু দেয়ালে ঝুলে থাকা ক্যালেন্ডারে আজকের তারিখই লেখা। পাতা নড়েনি, ধুলো জমেনি, যেন এই দিনটা আগেও শেষ হয়নি। আমি হাঁটা শুরু করলাম। 5 কদমে দরজায় পৌঁছানোর কথা, কিন্তু কদম গুনতে গুনতে দরজাটা দূরে সরে গেল। আমি বসে আছি, কিন্তু মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে। আমরা কথা বলছিলাম। একটা বাক্য শেষ হতে অসম্ভব দেরি লাগছিল, কিন্তু ভাবগুলো খুব দ্রুত বদলে যাচ্ছিল। ঘড়ির কাঁটা ঘোরার মতো শব্দ, কিন্তু ঘড়ি নড়ে না। ঠিক তখনই বুঝলাম ধাপ 4-এ স্মৃতি নড়বড়ে ছিল, আর ধাপ 5-এ সময় আর আমাদের সাথে চলছে না। সবচেয়ে ভয়ঙ্কর উপলব্ধি ছিল, যদি সময় ভেঙে যায় তাহলে অপেক্ষা করেও কিছু শেষ হয় না। তাহলে ঝড় থামবে কবে? আমি উত্তর দিতে পারিনি, কারণ মনে হচ্ছিল এই রাতটাই এখানে আটকে আছে। সময় ভেঙে যাওয়ার পর আমরা আলো খুঁজতে চাইলাম, কিন্তু আলো পেলেও ছায়াগুলো ঠিক থাকলো না। ভাই, আমার ছায়াটা আমার সাথে মিলছে না। আমি নিচে তাকালাম। আমার শরীর স্থির, কিন্তু ছায়াটা ধীরে ধীরে দুলছে, যেন বাতাসে না, নিজের ইচ্ছায়। একটা টিউব লাইট হঠাৎ জ্বলে উঠল। আলো পড়ল করিডরে। আমাদের ছায়াগুলো দেয়ালে উঠে গেল, কিন্তু কোনাকুনি না, সোজা উপরে। ছায়ার তো এমন হওয়ার কথা না। সবচেয়ে অদ্ভুত ছিল ছায়াগুলোর মধ্যে একটা ছায়া বাড়তি। কোনো শরীর নেই, কিন্তু ছায়া আছে। আমি হাত নাড়ালাম। আমার ছায়া দেরিতে নাড়ল, আর সেই বাড়তি ছায়াটা একদম নড়ল না। ওটা আমাদের দিকে তাকিয়ে আছে। আমি বুঝলাম ধাপ 5-এ সময় তাল হারিয়েছিল, আর এখন ধাপ 6-এ ছায়া আর শরীর মানছে না। দেয়ালে ছায়াগুলো ধীরে ধীরে কাছাকাছি আসছিল, একটার সাথে আরেকটা মিশে যাচ্ছিল। ভাই, যদি ছায়া আলাদা হয়ে যায় তাহলে আমরা কি থাকব? আমি উত্তর দিতে পারিনি, কারণ সেই বাড়তি ছায়াটা এইবার আমার ছায়ার ভেতরে ঢুকে পড়ল। ছায়াটা আমার ভেতরে ঢোকার পর কিছুই সঙ্গে সঙ্গে ঘটেনি।
এই নীরবতাটাই ছিল ভয়ঙ্কর। ভাই, তোর হাতটা কাঁপছে কেন? আমি হাতের দিকে তাকালাম। আমি কাঁপাচ্ছিলাম না, তবু আঙুলগুলো নিজের মতো করে নড়ছিল। হঠাৎ শ্বাস নিতে কষ্ট হতে লাগলো। বুকে চাপ, কিন্তু ব্যথা নেই। শুধু মনে হচ্ছিল শ্বাসটা ঠিক মতো ঢুকছে না। আমার পা অবশ হয়ে যাচ্ছে। আমি দাঁড়িয়ে আছি, কিন্তু পায়ের অস্তিত্ব টের পাচ্ছি না। আমার গলা শুকিয়ে গেল। কথা বলতে চাইলাম, কিন্তু জিহ্বা নড়ল না। মাথার ভেতরে বাক্য আছে, শরীর মানছে না। হঠাৎ বুঝলাম এই প্রতিক্রিয়াগুলো আমাদের ইচ্ছায় নয়। কেউ যেন পরীক্ষা করছে শরীর কতটা নিয়ন্ত্রণে রাখা যায়। হাড়ে চাপ পড়ার মতো ক্ষীণ শব্দ। ভাই, আমার বুক নিজের মতো ওঠানামা করছে। আমি থামাতে পারছি না। ধাপ 6 ছায়া আলাদা হয়েছিল, আর ধাপ 7 শরীর আলাদা হতে শুরু করল। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটা ছিল যখন বুঝলাম এই অনুভূতিগুলো নতুন না। শরীর যেন আগে থেকেই এটার জন্য প্রস্তুত ছিল। তাহলে আমাদের শরীর কি আগেও কারো নিয়ন্ত্রণে ছিল? আমি উত্তর খুঁজে পেলাম না, কারণ তখনই আমার হৃৎস্পন্দন আমার ছন্দে চলা বন্ধ করে দিল। শরীরের নিয়ন্ত্রণ হারানোর পরই আমরা অনুভব করলাম কেউ আছেই, কিন্তু দেখা যাচ্ছে না। ভাই, আমার পাশে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ নেই। আমি হাত বাড়ালাম, কিছুই লাগলো না। তবুও স্পর্শ করার মতো চাপ অনুভব হলো। আমরা করিডোরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হাঁটতে লাগলাম। প্রতিটি ধাপে অনুভূত হলো কেউ আমাদের দিকে তাকাচ্ছে, কিন্তু চোখ নেই। আমি ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু কাঁপুনি বাড়ছে। হঠাৎ অনুভব করলাম আমাদের শরীরের ভেতর থেকে কেউ টেনে ধরছে। হাত, পা, মাথা সবই অদৃশ্য শক্তির আওতায়। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা বন্ধ, যেন অদৃশ্য শক্তি মুখে হাত বেঁধে রেখেছে। ভাই, আমরা কি এখন একা? না, আমরা একা নই, কিন্তু আমাদের চারপাশে যা আছে কেউ দেখে না, কেউ স্পর্শ করে না, তবুও আমাদের জানে, আমাদের চায়, আমাদের নিয়ন্ত্রণ করতে চায়। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটা ছিল যখন বুঝলাম অদৃশ্য শক্তিটা ধাপ 6 এবং 7 ছায়া ও শরীর নিয়ন্ত্রণের সাথে মিশে গেছে। আমরা এখন শুনতে শুরু করলাম কণ্ঠস্বর, কিন্তু তা আমাদের নয়। ভাই, আমি নিজের কণ্ঠ শুনছি না, কেউ আমার জিহ্বা নিয়ন্ত্রণ করছে। এক কথায় কথা বলতে চাইলাম, কিন্তু কণ্ঠ রেজিস্টার বদলেছে। আমার শব্দ বের হচ্ছিল ভিন্ন সুরে, ভিন্ন গতিতে। আমরা একে অপরকে ডাকছিলাম, কিন্তু প্রতিটি শব্দ মনে হচ্ছিল অন্য কেউ বলছে। আমাদের নাম, আমাদের পরিচয় সবই বিকৃত হয়ে শোনাচ্ছিল। আমি নিজেকে ডাকি, কিন্তু আমার কণ্ঠ অন্য কাকে ডেকে নিয়ে যাচ্ছে। হঠাৎ বুঝলাম ধাপ 7 শরীর আর ধাপ 8 অদৃশ্য শক্তি কণ্ঠের মাধ্যমে আমাদের চিন্তা এবং শরীর নিয়ন্ত্রণ করছে। হঠাৎ বুঝলাম শরীর, ছায়া, কণ্ঠ সবই আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমরা এখন শুধু অনুভব করছি। আমরা করিডোরে হাঁটছিলাম। পরের মুহূর্তেই বুঝতে পারলাম আমরা আর আগের জায়গায় নেই। ভাই, আমি তো ঠিক সেখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু এখন কই? দেওয়াল, দরজা, জানালা সবই অন্য জায়গায়। এক মুহূর্তে আমরা ক্লাসরুমে, পরের মুহূর্তে লম্বা করিডোরের শেষে। ধাপের ধাপের তালে মেঝে কমছে, কিন্তু আমরা চলছি না। আমি বললাম, আমরা একসাথে আছি, তবে প্রত্যেকের দিক আলাদা। আমরা একে অপরকে খুঁজে পাচ্ছিলাম না। ভাই, আমি এক কোণে, তুই অন্য কোণে, কিভাবে সম্ভব? ধাপ 9 কণ্ঠ বিকৃতির মতো এবার স্থানও বিকৃত।
2 ধাপ একসাথে, শরীর এবং অবস্থান। আমি চেষ্টা করলাম করিডরের শেষ চিহ্ন খুঁজে পেতে, কিন্তু যা দেখছি সেই চিহ্নের দরজাও আমার দিকেই নড়ছে না। দূরে গর্জন, কিন্তু দূরত্ব গণনা করা যায় না। আমরা একে অপরকে ডাকতে চাইলাম, কিন্তু স্থান যেভাবে বদলাচ্ছে শব্দ ভিন্নভাবে পৌঁছাচ্ছে। আমরা কি কখনো একসাথে থাকব? না, এই জায়গা আমাদের একত্রিত হতে দিচ্ছে না। আমরা শুধু হারাচ্ছি। আমরা স্থান হারিয়েছি, কিন্তু বুঝতে পারছি এটা শুধু স্থান নয়, বাস্তবতাও ফাটছে। ভাই, দেয়াল কেমন ঝলমল করছে। এটা কি দরজা, না জানালা, না দেয়াল? আমি দেখলাম মেঝেতে ফাটল, কিন্তু ধুলো নেই। কেবল আধারের ভেতর থেকে আমাদের দিকে তাকাচ্ছে কিছু অদ্ভুত। দেখতে দেখতে ফাটল বড় হচ্ছে, ফলে মেঝে এবং দেয়াল মিলিয়ে যায়। আমরা আর কোনো দৃশ্যে নেই। আমি পড়ে যাচ্ছি, কিন্তু মেঝে টের পাচ্ছি না। ধাপ 10-এর স্থান বদল এখন বাস্তবতাকেও নড়াচ্ছে। শরীর, ছায়া, শব্দ, স্থান সবই মিলছে না। আমি নিজেকে ধরার চেষ্টা করলাম, কিন্তু হাত ফাঁকা। ভূমি নেই, দ্রব্য নেই, শুধু ফাটল। এখন কি আমরা থাকব? ঠিক তখন বুঝলাম ধাপ 8 থেকে 10 পর্যন্ত সব নিয়ন্ত্রণ বাস্তবতাকেও ধ্বংস করছে। এখন আমরা শুধু অনুভব। বাস্তবতা ফাটার পরই অনুভব হলো আমাদের চিন্তা আর আমাদের নয়। ভাই, আমি কি ভাবছি নাকি কেউ ভাবাচ্ছে? আমি নিজের নাম বলার চেষ্টা করলাম, কিন্তু মনে হলো আমার ভেতর থেকে কেউ অন্য নাম বের করছে। প্রত্যেকের ভেতর ভিন্ন ভিন্ন শব্দ, ভিন্ন ভিন্ন চাওয়া। আমরা একে অপরের কথাও বুঝতে পারছি না। আমার হাত বাড়ানোর ইচ্ছা কেউ ঘুরিয়ে দিল। ধাপ 7-এর শরীর এবার ধাপ 12-র চিন্তাকে নিয়ন্ত্রণ করছে। আমরা চাইলে চাইতে পারছি না, চাইতে চাইলে আমাদের চাইতেই দেওয়া হচ্ছে না। আমি চোখ বন্ধ করলাম। আমার ভেতর একটা কণ্ঠ বলছে, তুমি ভুল পথে আছো, তুমি যেতে পারবে না। ভাই, আমাদের নিজের চিন্তা নেই। ঠিক তখন বুঝলাম ধাপ 1 থেকে 11 পর্যন্ত সব রহস্য এবার চিন্তার ভেতর ঢুকে আমাদের নিয়ন্ত্রণ করছে। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত ছিল যখন মনে হলো আমরা আর আমি নেই, শুধু অবশিষ্ট রয়ে গেছে। চিন্তার উপর নিয়ন্ত্রণ যত বাড়ল, আমরা বুঝতে পারলাম নিজের নামও আর আমাদের নয়। ভাই, আমি কে? আমি নিজেকে আঙুলে দেখলাম, কিন্তু পরিচয় হারিয়েছে। হাত আমার নয়, চোখ আমার নয়, আমার প্রতিটি অংশ ভিন্ন রকম আচরণ করছে। ধাপ 4-এর স্মৃতিগুল মিল এবার পরিচয় ধ্বংস করছে। আমরা জানি আমরা এখানে আছি, কিন্তু কে এখানে আছি জানার ক্ষমতা নেই। আমার চেহারা, আমার পরিচয় সব মিলছে না। আমি প্রতিবেশীকে ডাকতে চাইলাম, কিন্তু শব্দ বের হলো ভিন্ন ছেলেটার কণ্ঠ। আমার বন্ধুরাও চেনা যাচ্ছে না। আমরা একে অপরের কাছে শুধু সিলুয়েট, শুধু ছায়া। কেউ মনে লাগছে না প্রথম পরিচয়। আমরা কি আসলেই আমরা? আমি কেবল বুঝতে পারলাম ধাপ 1 থেকে 12 পর্যন্ত সব নিয়ন্ত্রণ এবার পরিচয়ও নষ্ট করছে। আমরা আর কোনো সত্তা নেই, শুধু ভয় এবং ফাঁকা উপস্থিতি। পরিচয় হারানোর পরই আমরা বুঝলাম নিজের উপর বিশ্বাসও ভেঙে যাচ্ছে। ভাই, আমি কি করেছি? আমার হাতে কোনো চিহ্ন নেই। আমি মেঝেতে তাকালাম, আমার পায়ের ছাপ, তাদের মধ্যে একটা আমার নয়। আমি মেঝেতে তাকালাম, আমার পায়ের ছাপ, তাদের মধ্যে একটা আমার নয়। একটা কলম পড়ে আছে, লেখা আছে আমার নাম, কিন্তু লেখা আমি করিনি। আমার ব্যাগে জিনিস আমি রাখিনি, কিন্তু সব ঠিকভাবে আছে, আমার হাতের ছাপ নেই। ধাপ 13-এর পরিচয় হারানোর পরে ধাপ 14 দেখালো আমরা নিজেদেরই বিশ্বাস করতে পারি না। প্রমাণ আমাদের বিরুদ্ধে কাজ করছে। আমি চেষ্টা করলাম চিৎকার করতে, কিন্তু কণ্ঠ বিকৃত।
আমার হাত নড়ছে না, প্রমাণ শুধু বলছে তুমি এখানে, কিন্তু তুমি নও। ভাই, আমরা কি নিজেদেরই হারাচ্ছি? ঠিক তখন বুঝলাম ধাপ 1 থেকে 13 পর্যন্ত যা হয়েছে সব কিছু এই প্রমাণের জন্যই ঘটেছে। আমরা নিজেরাই নিজের শত্রু। নিজের বিরুদ্ধে প্রমাণ দেখার পরই আমরা বুঝলাম যা সত্য মনে হয় তা আসলে মিথ্যা। ভাই, আমরা কি ভুল পথে আছি? সবকিছু উল্টো মনে হচ্ছে। আমি খেয়াল করলাম যা আমরা করিডরের শেষ বলে মনে করছিলাম সেটাই শুরু, যা আমরা শুরু বলছিলাম সেটাই শেষ। বন্ধুরা দেখছিলাম যা আমরা চাচ্ছিলাম সেটাই প্রতিহত করছে, যা আমরা এড়াতে চেয়েছিলাম সেটাই সামনে। আমি সব ভুলে যাচ্ছি। ভুলের মধ্যে ঠিক সত্য কি? ধাপ 1 থেকে 14 পর্যন্ত সব ঘটনাই আমাদের ভেতরের সত্যকে উল্টো পথে চালাচ্ছে। যা মনে হয় বাস্তব সেটা খারাপ, যা মনে হয় ভয় সেটা নিরাপদ। আমি কথা বলতে চাইলাম, কিন্তু কথা বলার চেষ্টা উল্টো অর্থে শোনাচ্ছে। আমাদের যেটা লাগছিল সেটাই অবাঞ্ছিত। আমি ধার থেকে ধারে গেলাম, কিন্তু বাস্তব মনে হওয়ার মধ্যেও আমি দেখছিলাম যে আমরা ভুল পথে আছি। ভাই, আমরা কি সত্যিই বাঁচব? কোনটি সত্য? ঠিক তখন বুঝলাম ধাপ 1 থেকে 14 পর্যন্ত সব ঘটনাই আমাদের ভেতরের সত্যকে উল্টো পথে চালাচ্ছে। সত্য উল্টো হয়ে যাওয়ার পরই আমরা বুঝলাম আমরা কোনো পথে চলতে পারছি না। ভাই, আমি চেষ্টা করছি, কিন্তু হাঁটা যাচ্ছে না। করিডোর যেন নিজেই বদলাচ্ছে। দরজা যায় না, জানালা আছে, কিন্তু কোনো খোলা পথ নেই। আমি হাত বাড়ালাম, দেয়াল কাছের মনে হলো, কিন্তু যতটা দূরে হাত বাড়াই ততই দেয়াল আরো দূরে চলে যায়। আমরা কি চেষ্টাই করি না? কোনো উপায় নেই। ধাপ 10-এর স্থান পরিবর্তন এবার সম্পূর্ণ আটকে ফেলার মতো। ছায়া, শরীর, চিন্তা সবই জায়গায়। আমরা শুধু অনুভব করছি, কিন্তু কোনো পদক্ষেপ নেই। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যখন মনে হলো আমরা চাইলে চাইতে পারি, কিন্তু চেষ্টা করলেও কোনো ফল আসে না। ভাই, আমরা কি সত্যি এখানে আটকে আছি? ঠিক তখন বুঝলাম ধাপ 1 থেকে 15 পর্যন্ত সব নিয়ন্ত্রণ এখন চূড়ান্তভাবে আমাদের অবস্থানেও প্রভাব ফেলছে। আমরা আর মুক্ত নই। আমরা আটকে আছি, কিন্তু হঠাৎ অনুভব হলো আমাদের শুধু আটকানো হয়নি, আমাদের কে যেন দেখছে। ভাই, আমার দিকে কেউ তাকাচ্ছে, কিন্তু চোখ নেই। আমি চারপাশ তাকালাম, দেওয়াল, মেঝে, ছাদ সবই ঠিক, কিন্তু মনে হচ্ছিল কোথাও লুকানো চোখ আমাদের দিকে। যতক্ষণ আমরা চোখ রাখি ততক্ষণ ছায়া ভেতর ঢুকে তাকাচ্ছে। আমরা যাই, তারা অনুসরণ করছে। যেখানে ফিরি তারা সেখানে। আমি চেষ্টা করি তাকিয়ে থাকতে, কিন্তু চোখ ঠেকছে না। ধাপ 8-এর অদৃশ্য শক্তি এবার পুরোপুরি পর্যবেক্ষণ করছে। ধাপ 9-এর কণ্ঠ বিকৃত, ধাপ 16-র আটকে পড়া, সব একত্রে। সবচেয়ে ভয়ঙ্কর, আমরা না দেখলেও আমাদের মনে হচ্ছিল প্রত্যেক পদক্ষেপ, প্রত্যেক শ্বাস ধরা পড়ছে। দূরের ধাক্কা, কিন্তু কোনো পদক্ষেপ নেই, শুধু অনুভব। ভাই, আমরা কি কখনো নিরাপদ হব? আমি উত্তর দিতে পারলাম না, কারণ অনুভব হলো যা কিছু ঘটছে তা আমাদেরই দৃষ্টি রাখছে। আমরা ছুটতে চাইলাম, কিন্তু বুঝলাম পথ নেই। ভাই, আমি দরজা খুলতে চাই, কিন্তু তালা নেই। দরজাটা নিজের মতো নড়ছে। আমি জানালার দিকে দৌড়ালাম। বৃষ্টি, বজ্রপাত সবই আগের মতো, কিন্তু জানালা দূরে চলে গেছে। আমরা সব চেষ্টা করলাম, কিন্তু আমাদের পদক্ষেপ ফলপ্রসূ হয়নি। পালানোর পথও ধ্বংস হয়েছে। আমি থামতে চাই, কিন্তু থামাও যাচ্ছে না। ধাপ 16-17-এ আটকে পড়া এবং পর্যবেক্ষণ এবার চূড়ান্তভাবে আমাদের চেষ্টাকে ব্যর্থ করে দিল। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত, যখন বুঝলাম আমরা যতই চাই পালানো সম্ভব নয়। আমরা কেবল চলতে চলতে ধ্বংসের দিকে যাচ্ছি। আমরা আটকে আছি, পালানোর পথ নেই, সব সত্য উল্টা। চিন্তা,
পরিচয়, প্রমাণ সব ভাঙানো। ভাই সবকিছু ঠিক আছে তো? আমরা কি বাস্তবেই আছি? না, আমরা বাস্তবের অংশও নই। আমরা শুধু কেউ যেন তৈরি করা ভয়ঙ্কর এক ধ্বংসাবশেষ। ধরের ফিসফিস, যেন সব কিছুর উৎস একটাই, কিন্তু অদৃশ্য। ধাপ 1 থেকে অষ্টাদশ পর্যন্ত সব ঘটনা আমাদের তৈরি করেছে এই চূড়ান্ত উপলব্ধিতে। আমরা কোনো নিয়ন্ত্রণ নেই, কোনো মুক্তি নেই। আমাদের অস্তিত্ব কি সত্যি আমাদের? না, আমরা কেবল ছায়া, শব্দ, স্মৃতি সব মিলিয়ে এক ভয়ঙ্কর কল্পনা, যেটা কেউ দেখছে, কেউ অনুভব করছে। আমরা কেবল ধ্বংসের জন্য আছি। সবচেয়ে ভয়ঙ্কর সত্য, আমরা কখনোই ফিরে যাব না, কারণ আমরা কখনোই নিজস্ব ছিলাম না। চূড়ান্ত সত্য জানার পর আমরা আর কখনো মুক্ত হব না। ভাই আমাদের কি শেষ? হ্যাঁ, ধাপ 1 থেকে 19 পর্যন্ত সব ভয় এবার স্থায়ী। আমরা আর ছায়া, শব্দ, স্মৃতি সব মিলিয়ে অভিশপ্ত। দূরে বজ্রপাতের গর্জন, কিন্তু কোনো বাতাস নেই, শুধু ভয় প্রবাহিত হচ্ছে। আমরা এই স্থানেই, সময় নেই, পরিচয় নেই, চিন্তা নেই, শরীর নেই, শুধু ভয় আছে। আমি কি এটা সহ্য করতে পারবো? কোনো উপায় নেই। আমরা কখনোই বের হব না। আমাদের অস্তিত্ব ভয়ের চূড়ান্ত বন্ধনে আবদ্ধ। সবচেয়ে ভয়ঙ্কর, যে রাত শুরু হয়েছিল ঝড়ের সাথে, সেই রাত শেষ হয়নি। এটি এখন চিরন্তন।